ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেইন। তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দ্বিতীয় সেশনে। আমরা প্রিভিয়াস ক্লাসে স্টাডি করছিলাম তোমাদের যে সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে চ্যাপ্টার 7 জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম ছিল। তো জিমনোস্পার্ম নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেখানে আমরা জিমনোস্পার্মের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে সেটি নিয়ে কিছুটা আলোচনা করেছি। আমরা পরবর্তী যেই আলোচনার বিষয় আছে সেখানে চলে যাচ্ছি। আমরা জিমনোস্পার্মের মধ্যে বেসিক্যালি স্টাডি করবো হচ্ছে আমরা সাইকাস। আচ্ছা, সাইকাসটা আমরা সবাই কম বেশি নাম শুনেছি এবং আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সাইকাস রয়েছে। সেটি তোমরা যখন সরাসরি আমরা ক্লাস শুরু করবো তখন আশা করছি তোমাদেরকে সেই বিষয়টি আমরা দেখাতে পারবো। তো সাইকাসের যে সিস্টেমেটিক পজিশন আছে, সাইকাসের সিস্টেমেটিক পজিশন অফ সাইকাস। আচ্ছা, সিস্টেমেটিক পজিশন অফ সাইকাস মানে হচ্ছে সাইকাসের শ্রেণীবিন্যাসটা, অর্থাৎ সেটি কোন কিংডমে আছে, কোন ফাইলামে আছে, কোন ফ্যামিলিতে আছে, স্পেসিস, জেনাস, অর্ডার, এই জিনিসগুলো আশা করছি তোমরা বইয়ে দেখে নেবে। দেখো এখানে প্ল্যান্টটি বলা হচ্ছে, তারপর হচ্ছে ট্র্যাকিওফাইটা, সাইকাডোফাইটা, সাইকাডোপসিডা, সাইকাডেলিস, সাইকাডেসি অ্যান্ড সাইকাস। এটি তোমরা আশা করছি দেখে নিবে, নিজেরা পড়তে হবে। সাইকাসের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। সিস্টেমেটিক পজিশন অফ সাইকাস, তারপরে আমরা আলোচনা করব জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ সাইকাস। যেহেতু সাইকাসকে আমরা জিমনোস্পার্ম বলছি, জিমনোস্পার্মের যে কমন ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল সেই জিনিসগুলো এখানে ঘুরে ফিরে চলে আসবে। সাইকাসের একটি টিপিক্যাল চিত্র আমরা এখানে আঁকানোর চেষ্টা করছি। সাইকাসের আমি আসলে খুব ভালো আঁকতে পারি না, তারপরেও চেষ্টা করছি। তোমরা বইয়ে দেখতে পাবে আমি এখানে আমার যেটি আছে সেটিকে আমরা বলছি শরৎপত্র, এটিকে আমরা বলছি করণপত্র, মূল আছে, কাণ্ডটি আছে। ঠিক আছে, তোমরা যখন লেকচারটি ফলো করবে বইয়ের সাথে একটু চিত্রটা মেলানো বা লেকচারটা মেলানোর চেষ্টা করবে। ঠিক আছে, আমরা শুরু করি। দুঃখিত। সাইকাসের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে সেখানে আমরা একটি চিত্র আঁকালাম এবং সেখানে আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো ধরে ধরে বুঝে নেওয়ার চেষ্টা করব। সাইকাসকে বলা হচ্ছে স্পোরোফাইটিক বৃক্ষ জাতীয় কাষ্ঠল, অর্থাৎ জিমনোস্পার্মের যে কমন ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল সেটি কিন্তু সেখানে ছিল যে কাষ্ঠল এবং সেটি বৃক্ষ এবং স্পোরোফাইটিক। দিস ইজ দ্য স্পোরোফাইটিক ফটো অফ সাইকাস। এবং স্পোরোফাইটিক তোমাদের কিন্তু আমি পরিষ্কার করেছিলাম যে এটি হচ্ছে আমাদের একটি ডিপ্লয়েড 2n সংখ্যক ক্রোমোজোম নিয়ে ডিপ্লয়েড এন্টিটি, এবং ক্যাভিটোফাইটিকটাকে আমরা বলছি হচ্ছে সেটি একটি আমাদের কি হ্যাপ্লয়েড। আচ্ছা, তারপরে বলো দেহ মূলকাণ্ড এবং পাতায় বিভক্ত। স্পষ্ট এখানে মূলকাণ্ড এবং পাতার বিষয়টি আছে, যেটিকে আমরা কাণ্ড বলছি, এখানে মূল আছে এবং এখানে লিফ আছে। ঠিক আছে, দিস ইজ দ্য রুট। ওকে, তারপরে ক্যারেক্টারিস্টিক্স, কাণ্ড সোজা, অশাক। দেখা যাচ্ছে আমাদের কাণ্ডটা অশাক মানে হচ্ছে নো ব্রাঞ্চিং,
এখানে কিন্তু কোনো ব্রাঞ্চিং নেই। যদি এভাবে কোনো ব্রাঞ্চ থাকতো তাহলে সেটিকে আমরা বলি শাখান্বিত বলতে পারতাম। তারপর হচ্ছে স্থূল বেলনাকার অবশ্যই এবং স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত। এই যে স্বল্পপত্র পত্রের তখন মূল রয়েছে সেটি দিয়ে এটা ঘেরা আছে, আচ্ছাদিত আছে। আচ্ছা, তারপরে দেখো যে পাতা বাদামি বর্ণের রোমশ স্বল্পপত্র এবং সবুজ পক্ষ যৌগিক, অর্থাৎ শুরুর যে ক্লাসটি ছিল সেখানে কিন্তু আমি স্পষ্ট করেছিলাম যে এই যে আমরা পর্ণপত্র বলছি যা ফোলিয়েজ লিফ বলছি, ফোলিয়েজ লিফের মূল যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে এটি সবুজ হবে এবং স্বল্পপত্র এটি হবে হচ্ছে ব্রাউন কালার, ঠিক আছে, বা বাদামি স্বল্পপত্রটা। গৌণ অস্থানিক কোরালয়েড মূল, কোরালয়েড মূল অর্থাৎ যখন এটি হিলি এরিয়া বা স্যান্ডি সয়েল অথবা উপকূলীয় অঞ্চলে কোরালের মতো একটি স্ট্রাকচার বা শেপ, সেটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল, ঠিক আছে। তারপর হচ্ছে হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জননে মেগা এবং মাইক্রোস্পোর সৃষ্টি হয়। একটা ক্যারেক্টার আছে এখানে হেটেরোস্পোরিক। হেটেরো এবং হোমো বলতে আমরা বুঝি হেটেরো মানে নিঃসন্দেহে ভিন্নতা, স্পোর মানে তো হচ্ছে স্পোর বা রেণু, সেটি হচ্ছে কি হবে মেগাস্পোর এবং মাইক্রোস্পোর, যেটি আমাদের হচ্ছে হ্যাপ্লয়েড হিসেবে গণ্য হবে, অর্থাৎ ভিন্ন বা অসম রেণু বা হেটেরোস্পোরিক, অর্থাৎ মেগাস্পোর এবং মাইক্রোস্পোর দুটো মেল এবং ফিমেল যে স্পোর সেটি আলাদা, এই জন্য এটিকে বলা হচ্ছে হেটেরোস্পোরিক। ইটস এ ইম্পর্টেন্ট টার্মস ইন টার্মস অফ সাইকাস স্টাডি। তাহলে হচ্ছে অসম রেণু যেটিকে আমরা বলছি হেটেরোস্পোরিক। ওকে, এই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গেল। দেখা যাচ্ছে আমাদের দেশে বলছে এখানে যে সাইকাস বহুবর্ষজীবী স্থলজ ব্যক্তবীজ উদ্ভিদ, এর 15 থেকে 20টি প্রজাতি পৃথিবীর সর্বত্র পাওয়া যায়, তবে উষ্ণ এবং উপ উষ্ণ এলাকায় সাইকাসের বিস্তার লক্ষ্য করা যায়। তো অনেকগুলো প্রজাতির কথা এখানে লেখা আছে এবং সাইকাসকে আমরা বলছি পাম ফার্ন। সাইকাসকে বলা হচ্ছে পাম ফার্ন, অর্থাৎ ফার্ন তো আমরা দেখেছি, ফার্নের যে ক্যারেক্টারিস্টিক, ফার্নের যে স্ট্রাকচার সেটির সাথে আমাদের সাইকাসের স্ট্রাকচার এবং ধরনে মিল আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এগুলো দেখতে অনেকটা পার্ন বা বৃক্ষ ফার্নের মতো মনে হয় বলে এটিকে পাম ফার্ন বলা হচ্ছে, পাম ফার্ন বলা হচ্ছে, পাম ফার্ন বলা হচ্ছে, ঠিক আছে। এটি তারপরে আমরা এখন সাইকাসের যে স্ট্রাকচার সেটি কিন্তু শুরু করেছি। স্ট্রাকচার অফ সাইকাস, স্ট্রাকচার অফ সাইকাস। তার মধ্যে আমরা মোটামুটি লিফ করে ফেলেছি। লিফ কয় ধরনের আছে? একটিকে আমরা বলছি স্কেল লিফ, আর একটি হচ্ছে আমার ফলিয়েজ লিফ। আচ্ছা, এটিকে আমরা বলছি স্বল্পপত্র, আর এটিকে আমরা বলছি পর্ণপত্র। শুধু তাই না, এটি হচ্ছে আমাদের বাদামি রঙের, আর এটি হচ্ছে সবুজ রঙের, ঠিক আছে। এটি হচ্ছে আমার স্ট্রাকচার অফ সাইকাস। 2 নম্বরে আছে আমাদের কাণ্ড, বা এটিকে আমরা বলছি স্টেম। স্টেমের ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, বলা হচ্ছে সাইকাসের কাণ্ড সোজা, অশাখ, স্থূল বেলনাকার এবং এটি 8 থেকে 14 ফুট, যেটি আমি পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে 10 থেকে 15 বা 20 ফিট পর্যন্ত আমাদের
টোটাল স্ট্রাকচারই হয়ে থাকে, যেখানে 8 থেকে 14 ফিট পর্যন্ত বলা হচ্ছে কাণ্ড, এবং এটি বর্মের ন্যায় স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত থাকে। এই যে পত্রমূল সর্পপত্র আছে, এটি দিয়ে এটি হচ্ছে আমার আচ্ছাদিত থাকে। তাহলে এটির উচ্চতা বলা হচ্ছে 8 to 15 ফিট, ঠিক আছে। আর কাভার্ড উইথ স্কেলি, এটি হচ্ছে আমাদের কাণ্ড, এবং এটি যে শাখান্বিত না সেটি তো আমরা দেখতেই পাচ্ছি, বইয়ের ছবিতে দেখলেও বোঝা যাবে, এবং এটি সর্পপত্র দিয়ে আবৃত থাকে। এটি কাষ্ঠল এবং বেলুনের মতো স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, লিফ তো আমরা পড়েই ফেললাম, মূলের দিকে একটু যাই। সাইকাসের মূল হচ্ছে স্বল্পস্থায়ী। এই যে মূলটা দেখা যাচ্ছে, আমরা এখানে আমরা বলবো হচ্ছে রুট, এটি হচ্ছে কি স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ী। আচ্ছা, রুটটা হচ্ছে স্বল্পস্থায়ী। স্বল্পস্থায়ী কেন? মূলের যেই বেসিক যে টিপিক্যাল স্ট্রাকচার, সেটি হচ্ছে আমাদের সাইকাসের ক্ষেত্রে কিছুটা অনুপস্থিত। এবং আমরা ডিটেলসটা দেখি, যেটি কতগুলো গৌণ অস্থানিক মূল দ্বারা প্রতিস্থাপিত হয়। এসব অস্থানিক মূলের কতিপয় অংশ মাটির উপরে চলে আসে এবং অসংখ্য দ্বিধা বিভক্ত শাখায় সৃষ্টি করে, অর্থাৎ এটি রিপ্লেস হয়। এর যে মূলটা আছে, এটি অস্থানিক কেন বলা হচ্ছে? যে স্থায়ী না, সেটি রিপ্লেস হচ্ছে এবং কিছুটা মাটির উপরে চলে আসছে, কিছুটা মাটির নিচে থাকছে। অর্থাৎ পার্মানেন্ট, আমরা যেমন আম, জাম, কাঁঠাল, লিচুর ক্ষেত্রে যে পার্মানেন্ট আমাদের যে শিকড়টা দেখা যাচ্ছে, সেই ধরনের শিকড় সেটি না। তারপর বলছে যে মাটির উপরে এইসব মূল অ্যানাবেনা নামক এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার ফলে মূলের অভ্যন্তরে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে নস্টক নামক সায়ানোব্যাকটেরিয়া মূল কর্টেক্সে প্রবেশ করে, এবং এর মূল দেখতে অনেকটা সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো হয়ে যায়। এই জন্য এটিকে কোরালয়েড মূল বলছে। অর্থাৎ এই মূলটা হচ্ছে বেসিক্যালি আমার কোরালয়েড মূল। সাইকাসকে যদি আমরা, সাইকাসের রূপটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, এটিকে আমরা প্রথমেই বলে নিচ্ছি এটি একটি অস্থানিক মূল। অর্থাৎ এর কিছু অংশ আমাদের যে সারফেস, সয়েল সারফেস, সেটির উপরে থাকছে, কিছু নিচে থাকছে, এবং সেখানে অ্যানাবেনা যে ব্যাকটেরিয়াটা আছে, তারপরে হচ্ছে আমাদের যে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে আছে, সেটি দিয়েও কিন্তু এটি আক্রান্ত হচ্ছে। নস্টক, যেটিকে আমরা বলছি সায়ানোব্যাকটেরিয়া এবং অ্যানাবেনা ব্যাকটেরিয়া, এটিতে আক্রান্ত হওয়ার ফলে কী হচ্ছে? মূলটার এক ধরনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে আমাদের যে সামুদ্রিক যে প্রবাল বা কোরাল দেখতে যেমন, ঠিক তার মূলটি সেই রকমের হয়ে যাচ্ছে, যার কারণে আমরা সাইকাসের যে মূল আছে সেটিকে আমরা কোরালয়েড মূল বলছি। এবং আমাদের যে এমসিকিউ প্রশ্ন আছে, সেখানে কিন্তু প্রায়শই এই প্রশ্নটি আসে যে সাইকাসের ক্ষেত্রে আমাদের কী ধরনের মূল দেখা যায় বা কোরালয়েড মূল কী। ছোট্ট একটি 1 মার্কসের প্রশ্ন এখান থেকে আসতে পারে, এবং সেখানে কোরালয়েড মূল হচ্ছে, বলতে হবে যে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখতে মূলকে কোরালয়েড মূল বলা হয়। এবং কোরালয়েড মূল হচ্ছে বেসিক্যালি আমাদের যে জিমনোস্পার্মের যদি আমরা স্পেসিফাই বলি, তাহলে হচ্ছে সাইকাসের মধ্যে এই মূলটি দেখা যায়। আচ্ছা, তারপরে আমরা চলে আসি আমাদের সাইকাসের যে রিপ্রোডাকশন। তাহলে আমরা কিন্তু শুরুতে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, তারপর হচ্ছে আমরা সাইকাসের স্ট্রাকচার করলাম। এখন আমরা চলে আসতেছি হচ্ছে রিপ্রোডাকশন অফ সাইকাস। রিপ্রোডাকশন অফ সাইকাস, সেক্ষেত্রে আমরা যেটি দেখব যে কয়ভাবে সেটি হচ্ছে। একটি হচ্ছে আমাদের ভেজিটেটিভ বা অঙ্গজ, আরেকটি হচ্ছে আমাদের সেক্সুয়াল, যৌনজনন, ঠিক আছে। এই দুটো ধরন নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো এখানে অ্যাসেক্সুয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেটি হয়, আমরা জানি শব্দটির মধ্যে আছে অঙ্গজ, অর্থাৎ
সাইকাসের কোনো একটি অঙ্গ, বিশেষ করে এখানে বলা হচ্ছে যে কাণ্ডের গোড়া থেকে সৃষ্ট মুকুল অথবা শঙ্খপত্রের অক্ষ থেকে বুলবিল সৃষ্টি হয়ে অঙ্গজ জনন হয়। অর্থাৎ এটি গোড়া থেকে হতে পারে এবং আরেকটি জিনিস হচ্ছে শঙ্খপত্র থেকে হতে পারে, অর্থাৎ বুলবিল সৃষ্টির মাধ্যমে। বুলবিল সৃষ্টির মাধ্যমে কি হচ্ছে আমাদের অঙ্গজ প্রয়োজন, এবং সেটি কোথা থেকে হচ্ছে আমাদের যে মূল আছে এবং যে শঙ্খপত্র আছে এইখান থেকে কিছু অংশ খসে গিয়ে, ভেঙে গিয়ে বা ছুটে গিয়ে পরবর্তীতে দিস অর্গান আর কেপেবল টু প্রডিউস এ নিউ প্ল্যান্টস অর নিউ সাইকাস, সেটি হচ্ছে আমরা বলছি। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে এটি গুরুত্বপূর্ণ, এটি আমরা ইন ডিটেলস এখন আলোচনা করব। সেখানে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে বলা হচ্ছে এটি কি, আমরা কিন্তু শুরুতেই বলেছি একলিঙ্গিক, অর্থাৎ এই যে মেল এবং ফিমেল প্ল্যান্টস আছে সেটি আলাদা, এবং মেল এবং ফিমেল যেই হচ্ছে আমাদের সেক্সুয়াল অর্গান আছে সেটি আলাদা। অর্থাৎ বলছে অসমর অনুপ্রসব ব্যক্তবীজ উদ্ভিদ এদের পুং জনন অঙ্গ এবং স্ত্রী জনন অঙ্গ ভিন্ন ভিন্ন দেহে অবস্থান করে, ভিন্ন ভিন্ন দেহে অবস্থান করে। সেটি হচ্ছে আমরা পুং এবং স্ত্রী উদ্ভিদ, অর্থাৎ মেল এবং ফিমেল প্ল্যান্টস, মেল প্ল্যান্টস এবং ফিমেল প্ল্যান্টস, এই দুটো কি হচ্ছে, এই দুটো হচ্ছে আলাদা। এবং এখানে পুং জনন কোষ, এখানে হচ্ছে স্ত্রী জনন কোষ তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে এর মেল এবং ফিমেল প্ল্যান্ট যেহেতু একলিঙ্গিক বলা হচ্ছে, মেল এবং ফিমেল প্ল্যান্টস এটা স্পষ্টত আলাদা। আচ্ছা, তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে মেগাস্পোর, মেগাস্পোরোফিল, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। মেগাস্পোরোফিল, তারপর হচ্ছে মাইক্রোস্পোরোফিল। আচ্ছা, এই দুটো শব্দ একটু পরিষ্কার করে দিচ্ছি। মেগাস্পোরোফিল বলতে বোঝানো হচ্ছে যে স্ত্রী, এবং মাইক্রোস্পোরোফিল বলতে বোঝানো হচ্ছে পুরুষ। এটি হচ্ছে স্ত্রী এবং এটি হচ্ছে পুরুষ। অর্থাৎ এইখান থেকে আমার মেগাস্পোর আসবে আর এইখান থেকে আসবে আমার মাইক্রোস্পোর, মেগাস্পোর এবং মাইক্রোস্পোর। এই দুটোর চিত্র আমি এখন আঁকবো, একে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব যে মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল সেটি কেমন হচ্ছে। আমরা মেগাস্পোরোফিলটা একটু দেখার চেষ্টা করি। মেগাস্পোরোফিলকে আমরা কি বলছি, মেগাস্পোরোফিলকে আমরা বলছি যে স্ত্রী রেণুপত্রগুলো রোমশ পাতার ন্যায় এবং সাপের ফনার মতো। এটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি যে মেগাস্পোরোফিল, এটা আমরা এখন একটু আঁকবো। আমরা কিন্তু এখন রিপ্রোডাকশনের মধ্যে চলে গেছি, অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেহেতু এখানে রেণু তৈরি হচ্ছে, স্পোর তৈরি হচ্ছে, সেজন্য মেল এবং ফিমেল দুই ধরনের স্পোর আমার এখান থেকে তৈরি হতে হবে। তাহলে মেগাস্পোরোফিলটা আমাদের বইয়ে যে চিত্রটি দেওয়া আছে এইভাবে, এইরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে। দিস ইজ মেগাস্পোরোফিল। ঠিক আছে, মেগাস্পোরোফিল। এখানে এই যে ডিম্বক, এই ডিম্বকটাই কিন্তু বীজে পরিণত হচ্ছে। এই যে এটা কিন্তু ওপেন অবস্থায় আছে, এই অংশটা ওপেন। এই যে আমরা এতক্ষণ বললাম যে বীজ, ডিম্বক এবং সেটা কি
মুক্ত অবস্থায় আছে, ওপেনিং অবস্থায় আছে, এই জন্য এটিকে আমরা কিন্তু বলেছিলাম নক্টোপিজি। সাইকাসের যে এই মেগাস্পোরোফিল যেখান থেকে আমরা মেগাস্পোর পাবো সেটি এখানে আমি একে দেখানোর চেষ্টা করলাম। মেগাস্পোরের ক্ষেত্রে তারা বলেছে যে এবং ডিম্বক স্ত্রীরস্থলে বিন্যস্ত থাকে, ডিম্বকের ভেতরে আর্কিগোনিয়াম সৃষ্টি এবং আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু সৃষ্টি হয়। অর্থাৎ